দলের কেউ হলেও দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না আওয়ামী লীগ। ডিআরইউ এর রজত জয়ন্তীতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে আরও রিপোর্ট করতে সাংবাদিকদের আহ্বান। আর মাত্র 1 কিলোমিটার হলেই দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। মাত্র 6 দিনের মাথায় যোগ হলো 34তম স্প্যান। 10 ডিসেম্বরের মধ্যে বসবে বাকি 7টি। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিদায়ের সুর। করোনা মুক্তিতে বিশেষ প্রার্থনা। সোমবার বিসর্জন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। দুর্নীতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে করা রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসী দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেওয়া হচ্ছে না। 2 যুগেরও বেশি সময় অতিবাহিত করে রজত জয়ন্তী উদযাপন করছে প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন তিনি। দেশের মানুষ প্রথম উপলব্ধি করেছে। বক্তব্যের শুরুতেই স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও সংবাদপত্রের সঙ্গে জাতির পিতার সংশ্লিষ্টতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন 75 পরবর্তী সরকারগুলোর। একটা সময় আমাদের দেশে ছিল কি, যতই দুর্নীতি হোক, যতই অন্যায় হোক, সেগুলিকে ধামাচাপা দেওয়া হতো। আর সমস্যাগুলি ওই যে কথা বলে যে কার্পেটের নিচে লুকিয়ে রাখা। আমাদের সরকার কিন্তু আমরা তা করছি না। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা, বা আমার অমুক জড়িত কিনা, বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা। সরকার প্রধান বলেন, দুর্নীতির বা অসঙ্গতির কোনো রিপোর্ট সরকারকে ব্যবস্থা নিতে সহায়তা করে। দুর্নীতিবাজ দলের বড় পদের কোনো নেতা হলেও ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করেন তিনি। মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা কাজ করবেন, কারণ এই রিপোর্টগুলি অনেক সহযোগিতা করে। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। হয়রানিমূলকভাবে যাতে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় সেদিকে লক্ষ্য রেখে আইন সংশোধন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটু মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো। আমরা কিন্তু সেটাও পেনাল কোড সংশোধন করে দিয়েছি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর আর বাকি মাত্র 1 কিলোমিটার। সেতুর 7 ও 8 নম্বর পিলারে 34তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল 5 কিলোমিটারের বেশি। গতকাল তীব্র বাতাস ও আলো স্বল্পতার কারণে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দিনের চেষ্টায় এই স্প্যান বসানো হয়। 10 ডিসেম্বরের মধ্যে বাকি 7টি স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। অন্যান্য দিন সকাল সকাল কাজ শুরু করলেও শনিবার খারাপ আবহাওয়ার কারণে বিকেল 4টার পর স্প্যান দিয়ে রওনা দেয় ক্রেন। বিকেল 5টা নাগাদ নির্ধারিত পিলারের কাছে যাওয়া সম্ভব হলেও আলো স্বল্পতার কারণে স্প্যান বসানোর কাজ স্থগিত করা হয়। রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু। আগের দিন কাজ এগিয়ে রাখার সুফল আসে খুব দ্রুত। নদীতে স্প্যানবাহী ক্রেনটি নোঙরের কাজ রাতেই সেরে রাখা হয়। সারা রাত পাহারা দেওয়ার কাজটা করে সেনাবাহিনীর সদস্যরা। সকাল 8:30টায় শুরু করে 10টার দিকে তুলে ফেলা সম্ভব হয় 34তম স্প্যান। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় আইবো যাইবো, কত শান্তি। আর ওখানে কত শান্তি। ব্রিজের উপর দিয়ে মাল চলে যাবে, ট্রেন যাবে, মানে করেন অনেক উন্নতি, দেশের উন্নতি হবে। লক্ষ্য 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো। করোনা ও স্রোতের কারণে পিছিয়ে যাওয়া কাজে আনা হচ্ছে গতি। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। আর যেহেতু বন্যাটা আমাদের প্রতি বছরই হয়, এটা আমরা মোটামুটি আমাদের জানা আছে। এবার বন্যা একটু বেশি হয়েছে, কাজে বন্যায়ও আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত। নতুন স্প্যানটি বসার পর মাওয়া প্রান্তে এখন 5টি স্প্যান দৃশ্যমান। বাকি 29টি স্প্যান বসানো আছে জাজিরা প্রান্তে।
প্রথম দিনের অসমাপ্ত কাজ শেষ হলো দ্বিতীয় দিনে এসে। 34তম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুতে বাকি থাকলো আর মাত্র 1 কিলোমিটার দৃশ্যমান করা। সে কাজ দ্রুত শেষ করতে চলতি মাসের 30 তারিখ পদ্মা সেতুতে যোগ হবে আরও একটি স্প্যান। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সরকারি হিসেবে ওয়াসার অধীনে ঢাকায় খাল আছে 26টি, কিন্তু সরেজমিনে গিয়ে এই খালগুলোর খোঁজ পাওয়া যায়নি। যে দু একটা খাল আছে, দখলে দূষণে সেগুলো ড্রেনে পরিণত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে রাজধানীতে খাল ছিল কমপক্ষে 74টি। নগরবিদরা বলছেন, নাগরিকদের পাশাপাশি খাল হারিয়ে যাওয়ার জন্য দায়ী বিভিন্ন সরকারি সংস্থাও। তাই নির্দিষ্ট একটি সংস্থাকে খালের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর অন্যতম পুরানো খাল আদি বুড়িগঙ্গা, যা বুড়িগঙ্গাকে সংযুক্ত করেছে ধলেশ্বরী ও তুরাগের সাথে। তবে সেই আদি বুড়িগঙ্গা এখন রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয়ে, অযত্ন অবহেলায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দখলে দূষণে হারিয়ে গেছে তথাকথিত সভ্যতার উন্নয়নে। এগুলো সব খালা ছিল এখানে, আর এখানে আমরা ছোটকালে মাছ ধরতাম, খেলতাম। এখানে ম্যাটাডো কোম্পানি হয়েছে, পার হাউস হয়েছে, মধুয়াজি সিটি এরা এই জায়গাটার বরাদ করছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী ঢাকা শহরে 74টি খালের অস্তিত্ব থাকলেও তা প্রায় সব মৃত। এটি হলো ঢাকার অন্যতম পুরাতন কল্যাণপুর খ খালের ওয়াসা নির্ধারিত সীমানা পিলার। স্থানীয়ভাবে যে খালটি গোদাখালী খাল হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, এখানকার কয়েকজন বাড়িওয়ালা মিলে এই খালটির প্রায় 12 ফুট জায়গা দখল করে এই সড়কটি তৈরি করেছেন, যার ফলে এই খালটি এখন পুরোপুরি মৃত অবস্থায় রয়েছে। এখানে ওনারা মাটি ফেলায়া বাঁশ দিয়ে জায়গাটা দখল করে নিচ্ছে। এখানে একটা বক্স কালভার্ট করছে, ওখানে ময়লা দিয়ে আটকে পুরা পানিটা আটকে যায়। পরিবেশবিদরা বলছেন, সংশ্লিষ্ট সবাই উদাসীন বলেই খালগুলো অস্তিত্ব হারিয়েছে। খালের মাঝখানে কালভার্ট করা, খালের মাঝখানে বন্ধ করে রাস্তা করা, এগুলো রাষ্ট্রই করেছে। খালের দুরবস্থার জন্য একে অপরকে দায়ী করে নির্দিষ্ট একটি সংস্থাকে দায়িত্ব দেওয়ার কথা বলছে ওয়াসা ও সিটি কর্পোরেশন। হয়তোবা মাটির রাস্তা জনগণ করতে পারে, কিন্তু পিচ ঢালা পথ কে করে দিয়েছে? পিচ ঢালা পথ তো জনগণ করেনি, কোনো সংস্থা করেছে। আমাদের দুই মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন যেন এটা সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, এবং সিটি কর্পোরেশন যেন এটা রক্ষণাবেক্ষণ করে। তবে তাতে রাজি নন স্থানীয় সরকার মন্ত্রী। পর্যালোচনা করে তাদের প্রত্যেকের সক্ষমতা এবং আইনগত বিধিবিধানগুলো দেখেই করতে হবে। এভাবে কেউ বললে তো কাউকে দিয়ে দেওয়া যাবে না। খাল উদ্ধারে প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাস্ক ছাড়া কোনো সরকারি বেসরকারি অফিসে সেবা না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রোববার সকালে মন্ত্রী পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি সব অফিসে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এ বিষয়ে নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশ আইনে পরিণত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2020-এর, ওটা তো যেহেতু তখন পার্লামেন্ট ছিল না, সেই জন্য ওটা তখন অর্ডিন্যান্স হিসেবে নিয়ে আসা হয়েছিল। আজকে সেই জিনিসটাই আর কি আইনের ড্রাফট হিসেবে উপস্থাপন করা হয়। ডিভিশনাল কমিশনারদেরকে অলরেডি ইনস্ট্রাকশনও দিয়ে দিচ্ছি, সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইসে দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 23 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1308 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,98,815 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,103 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 22,57,589 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,308 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,98,815 জন। 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,803 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,544 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,15,107 জন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকা 12টি উড়োজাহাজ নিয়ে বিপাকেই পড়েছে কর্তৃপক্ষ। বাজেয়াপ্তের পর নিলামের মাধ্যমে বিক্রি কিংবা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 9টি রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে মালিক খুঁজে না পাওয়ায় এশিয়ান এয়ারওয়েজের একটি উড়োজাহাজ নিয়ে বেঁধেছে বিপত্তি। হাজেরা শিউলির রিপোর্ট। বছরের পর বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অ্যাপ্রন এরিয়া দখল করে থাকা এই উড়োজাহাজগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সের। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের 8টি, জিএমজির 1টি, এশিয়ান এয়ারলাইন্সের 1টি ও রিজেন্টের 2টি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও উড়োজাহাজ পার্কিং সংকটের কারণে বারবার চিঠির পরেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় সম্প্রতি 9টি বিমান রেজিস্ট্রেশন করে কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশন করা হয়েছে, পরবর্তীতে এগুলোতে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত করে তারপরে আমরা আমাদের হয়তো অকশন করব, আর যেগুলো অকশনযোগ্য আর যেগুলো ধ্বংস করতে হলে করে ফেলবো। বাট আমাদেরকে আমাদের অপারেশন চালু রাখার জন্য এগুলোকে এখান থেকে সরাতে হবে। আপাতত 11টি উড়োজাহাজ সরিয়ে নতুন টারমাকে রাখা হয়েছে। তবে বারবার হাত বদল হওয়া এশিয়ান এয়ারওয়েজের উড়োজাহাজ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। বিমানটার অবস্থা খুব একটা ভালো না, চাকা বসে যাওয়া, মানে এটাকে সরাতে হলে ওই কোম্পানির একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। মালিকানা কোন সংস্থা খাতে সেটা বুঝতে পারছি না, যার কারণে আমি চিঠি দিয়েছি সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারে, ফ্লাইট স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন দপ্তরে, তারা যাতে করে এই বিমানটি কার মালিকানা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট বলছে বিমানবন্দরে পড়ে থাকা তাদের 2টি উড়োজাহাজই নিবন্ধিত, খুব শিগগিরই মেরামত বা বিক্রি করে দেওয়া হবে। এছাড়া ডিসেম্বরে ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছে বিমান সংস্থাটি। আমাদের খালি 2টাই এয়ারক্রাফট আছে, একটা ইঞ্জিন অলরেডি আসতেছে এবং আমরা এটা ডিসিশন নিচ্ছি যে উইদিন ডিসেম্বরের ভিতরে আইদার আমরা এটাকে অপারেশন করব, নাহলে এগুলিকে বিক্রি করে দেব। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে রিজেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, আবার নতুন করে স্টার্ট করতেছি নতুন স্ট্র্যাটেজি দিয়ে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকারি টাকা অর্থ আত্মসাতের মামলায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে নিউ এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তথ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় আদালত 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, তথ্য মন্ত্রণালয় থেকে 2013 সালে শহীদুল জহিরের গল্প কাটা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য 35 লাখ টাকা বরাদ্দ পান টোকন ঠাকুর। এর মধ্যে 13 লাখ টাকা তুললেও কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি তিনি। তবে তার সহকর্মীদের দাবি, সরকার যে বরাদ্দ দিয়েছে তা দিয়ে তিনি কাজ শেষ করতে পারেননি, তাই বরাদ্দ বাড়ানোর আবেদন করেছিলেন টোকন ঠাকুর। পেপারস জমা দেওয়া হয়েছে, কিন্তু এই করোনার কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে। এর মধ্যে একটা ওয়ারেন্ট জারি হয়েছে, ওনার আগের বাসায় চিঠি গেছে, উনি বাসা চেঞ্জ করছে। এই যে গ্যাপ, এই কারণে উনি চিঠিগুলো পান নাই। তো এখন এই কারণে ফলে ওই মামলার ওয়ারেন্টে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ইনফর্ম করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কোর্টের অর্ডার, কোর্ট ওয়ারেন্ট দিছে, ওয়ারেন্ট মূল্যে আমরা গ্রেপ্তার করে নিয়ে তাকে কোর্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করে দেবো, এটাই হচ্ছে নিয়ম। এখানে তাকে ওয়ার্নিং দেওয়ার অথবা তাকে আগে থেকে জানানোর কোনো কিছুই নেই। মণ্ডপে মণ্ডপে দর্পণ, স্নান আর বিহিত পূজার মধ্য দিয়ে চলে মহানবমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বিদায়ের সুরে ভক্তদের হৃদয় ভারাক্রান্ত। সোমবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মৌসুমী ইসলামের রিপোর্ট। ঢাকের বোল, উলুধ্বনি, কাসর আর ঘণ্টির শব্দ, সেই সঙ্গে পুরোহিতের মন্ত্র উচ্চারণে চলে মহানবমীর আনুষ্ঠানিকতা। দর্পণ স্নানের মাধ্যমে মূল আচার বিহিত পূজা শুরু করা হয়। পূজা শেষে দেবী দুর্গার চরণে অঞ্জলি বিসর্জন দেন ভক্তরা। তাদের প্রার্থনা, দুর্গতি নাশিনী দেবী দুর্গা ফুল ও ফসলে যেন বিশ্বকে কানায় কানায় পূর্ণ করেন, পৃথিবী যেন হয় রোগমুক্ত। আমার কাছে প্রার্থনা করি যাতে করোনা ভাইরাস মুক্ত হয়ে যায়, মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে। জেনারেলি পুজোতে মানে হচ্ছে উল্লাস, আনন্দ, সেটা কিছুই করা যাচ্ছে না। পরের বছর যেন আমরা ঠিক করে অঞ্জলি দিতে পারি, থাকতে পারি, আনন্দ করতে পারি। সকালে মাকে জাগরণ করেছি, স্নান করিয়েছি এবং পুষ্প, অর্ঘ্য, ধূপ, দীপ, বিভিন্ন প্রকারের ফলাদি আমাদের মতো করে আমরা মাকে
অর্চনা করেছি। এদিন সস্ত্রীক ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। প্রার্থনা জানান দেবী দুর্গার চরণে ভারত বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হবে। পুরাণিক কাহিনী মতে নবমী তিথিতে রামায়ণ যুগের অবতার শ্রী রামচন্দ্রকে লঙ্কা অধিপতি রাবণের হাত থেকে উদ্ধার করেন দশভুজা দেবী। সেই থেকে অশুভ শক্তির বিনাশকারী দেবী দুর্গার পূজা শুরু করেন রামচন্দ্র। সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর বিসর্জন অনুষ্ঠানে থাকছে না শোভাযাত্রার আয়োজন। তাই ভক্তদের চাওয়া দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে মর্ত্য থেকে যখন স্বামীগৃহ কৈলাসে ফিরে যাবেন তখন বিশ্বকে রোগমুক্ত করে সকল অশুভ শক্তির বিনাশ ঘটাবেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জেও মন্দিরে মন্দিরে পালন করা হয় আচার অনুষ্ঠান। পূজা মণ্ডপগুলোতে উৎসবের চেয়ে আনুষ্ঠানিকতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। শহরের দেওভোগ এলাকায় শত বছরের প্রাচীন ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ আখড়ায় পূজা অর্চনায় অংশ নেন দেবী দুর্গার ভক্তরা। বিগত বছরগুলোর মতো নাচ গান না থাকলেও আনুষ্ঠানিকতায় ছিল না কোনো অপূর্ণতা। ভক্তরা মায়ের কাছে করোনামুক্ত বাংলাদেশের প্রার্থনা করেন। আয়োজকরা জানান মণ্ডপে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হচ্ছে। মণ্ডপ পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আয়োজক সহ সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে করোনায় স্বাস্থ্যবিধি মেনে মহানবমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে। সুব্রত আচার্যের রিপোর্ট। প্রতি বছরের মতো চেনা ভিড় নেই পশ্চিমবঙ্গে, নেই চারদিকের উৎসবের আমেজও, কিন্তু আবেগ অনুভূতির কমতি নেই কারো মধ্যে। ধর্মীয় আচার অনুষ্ঠানে করোনার প্রভাব ফেলেনি এতটুকু। মহালয়ার পর থেকে দেবী পক্ষের শুরু হয়। এবার হিন্দু ধর্মে পঞ্জিকা মতে এর ব্যতিক্রম হয়েছে। মহালয়ার ৪৫ দিন পর শুরু হয়েছে বোধন। মহানবমীতেই তাই বিষাদের সুর শোনা গেল ভক্তদের মুখে। করোনা মানুষের সামনে মানুষের কৃতকর্মকে স্মরণ করিয়ে দিতে চাইছে, ভালো খারাপ দুরকমভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেছন ফেরার একটা প্রয়োজনীয়তা থেকেই গেছিল। ঠাকুরের মুখে ঠিক মতো দেখতে পারলাম না এবছরে, যা পয়সি অনেক দূর থেকে দেখতে হচ্ছে। এবছর আমরা যে অঞ্জলি দিয়েছি সেটা আমরা প্রত্যেকে পাঁচজন করে দাঁড় করিয়ে, তাও একটা সোশ্যাল ডিস্টেন্স মেনে দূরে দাঁড় করিয়ে তাদের দিয়ে আমরা অঞ্জলি দেওয়ানো করিয়েছি। এদিন সকালে মহানবমীর পূজা অনুষ্ঠিত হয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে। স্বাস্থ্যবিধি মেনে হয় নবমীর পুষ্পাঞ্জলি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। গেল কয়েকদিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে নওগাঁর মাছের পাইকারি আড়তে। কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। চাষ করা মাছের চেয়ে নদী জলাশয়ের মাছের দাম বেশি। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। পুকুরে রাতভর ধরা দেশীয় মাছ বিভিন্ন যানবাহনে বিক্রির জন্য ভোরে সান্তাহার বাইপাস আড়তে আনেন চাষিরা। গত কদিনে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পাইকারি মাছের আড়তে। সব ধরনের মাছের দর কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। মাছের সরবরাহ কম আর পাইকারদের উপস্থিতি বেশি হওয়ায় দাম বৃদ্ধি বলছেন ব্যবসায়ীরা। এই আকাশ খারাপের কারণে মাছের দাম একটু না বেশি। ঝড় বাতাসের কারণে নদী বিলে মাছ জেলেরা মারতে পারে নাই, এই কারণে বাজারে মাছের আমদানি কম। তবে মাছের দাম বেশি পাওয়ায় খুশি মাছ চাষিরা। ৩ দিনের নিম্নচাপের কারণে আমরা মাছ যে দাম বাজারটা পাচ্ছি খুবই ভালো। আগের চেয়ে মাছের দাম একটু তুলনামূলক বেশি, কেজিতে ২০-৩০ টাকা বেশি। দফায় দফায় মাছের দর বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। সপ্তাহে যে মাছ কিনছি ১৮০ টাকায়, সে মাছ আজকে ২০০-২৫০ টাকা দাম। প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি হচ্ছে। সান্তাহার আড়তে ৫টি উপজেলার চাষিরা মাছ বিক্রি করতে আসেন। জেলায় ১৮,০০০ নিবন্ধিত মাছ চাষি রয়েছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি মাত্র ১০ দিন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত লাল ও নীল শিবির। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অভিবাসন, স্বাস্থ্য বিমা সহ নানা খাতে রাষ্ট্রীয় সুবিধা বহাল রাখতে বাইডেনকে বিজয়ী করার মিশনে একাট্টা প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দেশি প্রাঙ্গণে জো বাইডেনের পক্ষে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট কাউন্সিল মেম্বার হার্ব জে ওয়েসন, কংগ্রেসম্যান জিমি গোমেজ, সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, সম্পাদক মমিনুল হক বাচ্চু সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে ডেমোক্র্যাট দলের ওই সমাবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের সামনে একটি চয়েস, আমরা জো বাইডেন, কমলা হ্যারিসকে ভোট দেব। আমরা বাংলাদেশ কমিটি তরুণদের পক্ষ থেকে আমরা জো বাইডেনকে সাপোর্ট দিচ্ছি। এতে বক্তারা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ফিরিয়ে গণতান্ত্রিক সমতার রাষ্ট্র বিনির্মাণে বাইডেন হ্যারিসকে বিজয়ী করার অনুরোধ জানান। এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন ব্যাপক হারে। মার্কিনীদের পাশাপাশি তারাও ভোট চাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে সরাসরি যাওয়ার অনুমতি না থাকায় ভিজিট ভিসার মাধ্যমে দুবাই হয়ে কুয়েত যাচ্ছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এয়ারপোর্ট কন্ট্যাক্ট নামে বাংলাদেশে সংশ্লিষ্ট টিকিট এজেন্সিগুলো আদায় করছে লাখ লাখ টাকা। আমিরাত থেকে শিবরি আল সাদিকের রিপোর্ট। সরাসরি ঢোকার অনুমতি না থাকায় তৃতীয় কোনো দেশে 14 দিন আইসোলেশনে থাকার পর কুয়েত ঢুকতে হচ্ছে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের। এজন্য তারা বেছে নিয়েছেন দুবাইকে। জীবিকার তাগিদে কঠিন পথ পাড়ি দিতে এসব প্রবাসীদের দিতে হচ্ছে টিকিট সহ 2 লক্ষ টাকার উপরে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে মোটা অঙ্কের চাঁদা। এটা যদি আপনারা কমপ্লিট কন্টিনিউয়াস ক্যাম্পেইন করেন, এয়ারপোর্ট কন্ট্রাক্টটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা এবং চট্টগ্রাম ইমিগ্রেশন হয়ে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে দুবাই এসে হোটেল আইসোলেশনে অবস্থান করছেন হাজার হাজার কুয়েত প্রবাসী। দেরা দুবাইয়ের দুরুজ, সিলভার, আইকন সহ বেশ কয়েকটি হোটেলে এখন বহু কুয়েত প্রবাসীর আইসোলেশন অধ্যায় চলছে। বাংলাদেশের যারাই এখন এই দুবাইতে আসার জন্য ইন্টারেস্ট, অনেকে আসতে পারতেছে যারা প্রফেশনাল ব্যবসায়ী। বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত আসতে ভিজিট ভিসা সহ তাদের খরচ পড়েছে 2,20,000 টাকা। বিভিন্ন এয়ারলাইন্সে আবার দুবাই থেকে কুয়েত পাড়ি দিতে গুনতে হচ্ছে 4 থেকে 4,500 দিরহাম। এ অবস্থার পরিত্রাণ না হলে আরও অসংখ্য কুয়েত প্রবাসীর বৈধ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে কুয়েত পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, আরব আমিরাত। কাতার আবারও স্বল্প ঝুঁকিপূর্ণ 49 দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নাম নেই বাংলাদেশের। এদিকে দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়ার তাগিদ প্রবাসীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে এর আগে স্বল্প ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছিল কাতার। আবারও স্বল্প ঝুঁকিপূর্ণ 49 দেশের তালিকা প্রকাশ করেছে দেশটি। এই তালিকায় কাতারের শ্রমবাজারের সবচেয়ে বেশি শ্রমিক যোগানদাতা দেশ ভারত, নেপাল, ফিলিপিন্স, পাকিস্তান, বাংলাদেশের নাম নেই। তবে তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগের মতো শর্ত সাপেক্ষে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়েছে। করোনা ভাইরাসের কারণে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়া কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শর্ত সাপেক্ষে ফিরতে পারলেও বড় অংশ এখনো ফিরতে পারেনি। দেশে পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকা এসব প্রবাসীর কাতার ফিরে আসার জন্য বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিলেন প্রবাসীরা। আমাদের কোম্পানির অনেক লোক দেশে আটকা পড়েছে এবং এদের দেশে চলাও অনেক কঠিন, আবার আমাদের কোম্পানিও চলা, এখানে কোম্পানিও লোক সংকটের কারণে অনেক কাজ আটকা পড়েছে এবং দেশের যারা গেছে ওদেরও ফ্যামিলি চলা এবং ওদের ব্যক্তিগতভাবে অনেক কষ্ট হইতেছে। এই মুহূর্তে 14,000 প্রবাসী বাংলাদেশি দেশে আটকে আছে। কাতার সরকারের কাছে অনুরোধ থাকবে এদেরকে দ্রুত কাতারে আনার জন্য, কাতার সরকারের সাথে আলোচনা করার জন্য। কাতার সরকার নতুন করে একটা তালিকা করছে, এই তালিকাতে বাংলাদেশের নাম নেই। না থাকাতে কাতারে শ্রমিক সংকটের কারণে আমরা দীর্ঘদিন থেকে অনেক অসুবিধাতে আছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনা পরিস্থিতি খারাপের দিকে থাকলেও কাতারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন গড় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। সময় সংবাদ, কাতার। বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হকের স্মরণে সভা ও বিধি আত্মার শান্তির কামনায় শনিবার দোয়ার আয়োজন করে বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েত। এতে প্রধান অতিথি ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বঈনউদ্দিন সুবন, বিশেষ অতিথি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সভাপতি আব্দুর রব মাওলা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ আরও অনেকে।
আলোচনা শেষে মরহুম খোন্দকার মোজাম্মেল হকের জন্য বিশেষ দোয়া করা হয়। গত 29 জুন মারা যান তিনি। করোনার কারণে সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় প্রায় 4 মাস পর এ সভার আয়োজন করা হয়। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালন করলেও এবার করোনার কারণে তা সীমিত পরিসরে পালন করেছেন। সংকট থেকে উদ্ধারের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান ভক্তরা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ধারণা করা হয় দেশটিতে 50 থেকে 60,000 বাংলাদেশি বসবাস করেন। আর সংখ্যার দিক দিয়ে মুসলিম সম্প্রদায়ের পরেই এখানে হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থান। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনেই পূজারীরা নানা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তারা সংকট থেকে উদ্ধারের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা জানান। মা দুর্গা যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে করোনা মুক্ত পৃথিবী দেন। খুব সংকটের মধ্যেই মা এসেছেন এবার আমাদের মধ্যে, কিন্তু আমরা সেই আনন্দটা অন্যবারের মতো করতে পারছি না। সারা বিশ্বে শান্তি হোক, আগের অবস্থায় আমরা যেন আবার ফিরে যাই। মায়ের কাছে এটাই প্রার্থনা, এই করোনাকালীন সময়টা যাতে আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। অঞ্জলি ও প্রসাদ গ্রহণ, দেবী দুর্গার প্রতি প্রণাম সহ নানা আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পূজারীরা। প্রতি বছর 12 থেকে 14টি অস্থায়ী পূজা মণ্ডপে এখানকার স্থানীয় বাংলাদেশি হিন্দু সংগঠনগুলো শারদীয় দুর্গাপূজার আয়োজন করত। তবে এবারে করোনা সংকটের কারণে বাসার মধ্যে একেবারে সীমিত পর্যায়ে ঘট পূজার আয়োজন করে। বিশ্বব্যাপী করোনার যে সংকট তা থেকে উদ্ধারের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন ফ্রান্সের বাংলাদেশি সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। দেবী দুর্গা খুব শীঘ্রই পৃথিবীকে শান্তিময় করে তুলবেন, এটাই তাদের প্রত্যাশা। মামুনুল ওসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা মহামারী থেকে মুক্তি কামনায় জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বার্লিনের হিন্দু সোসাইটির আয়োজনে দুর্গোৎসবের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনা সহ বিভিন্ন মহামারী থেকে বিশ্ব এবং মানুষের মুক্তি কামনায় জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ও সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গাপূজা। করোনার অব্যাহত সংক্রমণের কারণে সার্বজনীন দুর্গাপূজার চিরায়ত উৎসবের শুরুটায় খানিকটা ভাটা পড়লেও বার্লিনে হিন্দু সোসাইটি কর্তৃক আয়োজিত পূজা মণ্ডপে দেবীমা দুর্গার আশীর্বাদ প্রার্থীদের উপস্থিতি মহা অষ্টমীর দিনটাকে করেছে অনেকটাই রঙিন। কোভিড-19-এর যতগুলো সমস্যা বা রুলগুলো ছিল ওগুলো আমরা মেনে পুজোটা করেছি এবং আশা করবো আরো 2 দিন পুজোটা করতে পারবো। বাংলাদেশ এবং সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছেন, হিন্দু আছেন, সবাইকে আমাদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। মা দুর্গা আমাদের ওই অতিমারি থেকে সবাইকে উদ্ধার করুক, শান্তি দিক, সুস্থ রাখুক, এই কামনা করি। পূজা মণ্ডপে ঢাক, শঙ্খ, কাঁসা আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে প্রাণঘাতী করোনা ও অসুরকে দমনে দোলায় চড়ে আসা দেবীর কাছে প্রার্থনা জানান পূজারীরা। এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি, এটাই আমার কাছে মা দুর্গার অনেক আশীর্বাদ। আমি আশা করি মা দুর্গা সকলকে করোনা মুক্ত রাখবেন এবং যারা এখানে সুস্থ হয়ে এসেছেন তারা সুস্থ বাড়ি ফিরে যান, এই কামনা করি। বার্লিনের দুর্গাপূজার আয়োজকরা মনে করেন সকল অশুভকে দমনে ও অসুরীয় শক্তিকে দেবী দুর্গার আরাধনার কোনো বিকল্প নেই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে কানাডার বাংলাদেশি অধ্যুষিত সকল শহরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কানাডার মন্ট্রিয়লের বাংলাদেশ হিন্দু মন্দিরে ঢাক ঢোল বাজিয়ে দেবী দুর্গার পূজা করেন ভক্তরা। এ সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে 25 জন করে পূজা মণ্ডপে প্রবেশ করেন প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় করোনা মুক্তির প্রার্থনা করেন তারা। অশুভ শক্তিকে নির্মূল করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। কানাডা বাংলাদেশ হিন্দু মন্দিরের সভাপতি শ্রী স্বপন পাল, সাধারণ সম্পাদক শ্রী কৃপেশ পাল সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। স্থানীয় সরকার প্রশাসনকে পূজা উদযাপনের অনুমতি দেয়ায় ধন্যবাদ জানান। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফিরেছেন প্রায় 2 শতাধিক পর্যটক। রোববার দুপুরে 5টি ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছান তারা। যেসব পর্যটক সেন্ট মার্টিনে এখনও রয়েছেন তারাও জাহাজে করে কক্সবাজারে ফিরবেন। গত বৃহস্পতিবার থেকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার টেকনাফ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেন্ট মার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়েছিলেন 4.5 শতাধিক পর্যটক।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিদায়ের সুর, করোনা মুক্তিতে বিশেষ প্রার্থনা, সোমবার বিসর্জন। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সবাই।